কোকণের একটা ছোট্ট গ্রামে একটা সাধারণ পরিবার থাকত। মাধব আর তার পিতা বসন্ত। বসন্ত জি গ্রামে খুব প্রসিদ্ধ ছিলেন, কারণ ওনার পরিবার অনেক বংশ ধরে দশাবতার নামের একটা পারম্পরিক নাটক করত। প্রত্যেক বছর ফেস্টিভ্যালের সময় পুরো গ্রাম একত্রিত হতো আর তারা মহাভারত, রামায়ণ এবং অন্যান্য পৌরাণিক কাহিনী নাটক স্বরূপ গ্রামবাসীদের শোনাত। এই দশাবতার তাদের গ্রাম আর পুরো কোকণের পরিচয় হয়ে ওঠে। কিন্তু এখন সময় পাল্টে গেছিল। টিভি, মোবাইল আর স্মার্টফোনের পৃথিবীতে দশাবতারকে মান সম্মান তো ততটাই পেত, কিন্তু পয়সার কমি দিন প্রতিদিন বেড়েই যাচ্ছিল। আর এটাই কারণ ছিল যে মাধব আর তার পিতা কখনো কখনো ঝগড়া করত। বাবা, তুমি সবসময় কেন এমনটা করো বলো তো? এখন কে দেখে তোমার এইসব নাটক? শুধু শুধু এরকম বিপদ কেন ডেকে আনছো তুমি? বাবা, এটা কোনো বিপদ নয়, এ হলো আমাদের পূর্বপুরুষের জিনিস, ঈশ্বরের আশীর্বাদ, বুঝতে পেরেছো? যখন আমরা মঞ্চে উঠে কৃষ্ণ বা রামের রূপ ধারণ করি না, সেটা শুধুমাত্র অভিনয় নয়, ওর মধ্যে ভক্তি অবশ্যই থাকে। আরে ভক্তি দিয়ে কি সংসার চলে? আরে প্রতিদিনের খরচটাও তো ভালো করে ওঠে না। আমি ঠিক করেই নিয়েছি, আমি এই সব দশাবতার আর কখনোই করব না। পড়াশোনা করব, চাকরি করব আর গরিব থেকে বড়লোক হব। এটা তো ভালো কথা, তোমার সিদ্ধান্ত, তোমার পথ। কিন্তু একটা কথা মনে রেখো, যে শিল্প থেকে নিজের মুখ ফিরিয়ে নেয় না, সে গোড়া থেকে একেবারে নির্মূল হয়ে যায়। মাধবের শব্দ বসন্তজির মনে আঘাত করে, কিন্তু উনি জানতেন যে মাধব পুরোপুরিভাবে ভুল বলছে না। মাধবের মন পড়াশোনা আর আধুনিক জীবনের দিকে ছিল। সে ভাবত যে কলা আর পরম্পরা শুধু তাকে আর তার পরিবারকে গরিবের শেকলে বেঁধে দিচ্ছে। সেই জন্যে সে এদিক ওদিক চাকরি খোঁজে, কিন্তু আফসোস, কোথাও চাকরি খুঁজে পাচ্ছিল না। এই চিন্তাই তাকে প্রতিদিন ক্লান্ত করে তোলে। যদি চাকরি না পাই, তাহলে আমি আমার বাবাকে কি করে সামলাবো? বাবা কত ক্লান্ত হয়ে যায় এখন। বাবাকে তো আরাম দিতে হবে, তাই না? কিন্তু আমি কিভাবে, কি ভাগ্য আমার, চাকরি তো পাচ্ছি না আমি। হে ঈশ্বর, আপনার কাছে আমি অনুরোধ করছি, দয়া করে আমাকে একটা চাকরি দিয়ে দিন, যাতে আমি আমার বাবাকে খুব ভালো করে রাখতে পারি। আমি জানি আমার বাবা দশাবতার খুব ভালোবাসে, ওটা ছাড়া বাবা থাকতেই পারবে না। কিন্তু এই মুহূর্তে দশাবতারের থেকেও বেশি প্রিয় বাবার শরীর, আর তাই আমাকে কিছু একটা করতেই হবে এই মুহূর্তে। তার জন্য আমাকে খারাপ রাস্তা বেছে নিতে হলে আমি তাই বাঁচব। মাধব খুব পরিশ্রম করে চাকরি খুঁজতে থাকে। কিছু মাসের পরিশ্রমের পর অবশেষে সে শহরের একটা বড় কোম্পানিতে চাকরি পেয়ে যায়। তার চোখে চমক ছিল আর মনে একটু ভয়ও। বাবা দেখো, আমি চাকরি পেয়ে গেছি। শহরে একটা কোম্পানি আছে, খুব ভালো মাইনে দেবে। এবার আমাদের বাড়িতে অভাব আর থাকবেই না। খুব ভালো খবর বাবা, তুই যেটা চেয়েছিলি সেটাই তো করতে পেরেছিস। হ্যাঁ হ্যাঁ, কিন্তু বাবা এবার আমাদেরকে শহরে যেতে হবে। তোমাকে এখানে একা ছেড়ে দিয়ে তো আমি যেতে পারবো না চাকরি করতে। ওখানে একটা বড় বাড়ি পাবো আমরা, এখানে তুমি কি করে থাকবে? আমি সবকিছু সামলে নেব, তুমি শুধু আমার সাথে চলো। হ্যাঁ, আমি আর শহরে? না না মাধব, এই উঠান, এই মন্দির, এই রঙ্গমঞ্চ, এটাই তো আমার জীবন বাবা। শহরে গিয়ে আমি কি করব বাবা? এই গ্রামের লোকজনও থাকবে না, না অপরার এই রূপ, না আমার এই শিল্প। এইসব ছাড়া আমি কি করে থাকবো বাবা? আরে এসব নিয়ে তুমি চিন্তা করো না বাবা, আমি তোমাকে বলেছি না আমি সবকিছু সামলে নেব। তুমি কেন বুঝতে পারছো না? তোমার 10 অবতারের আর এখন কোনো দরকার নেই, বরং শরীরের দরকার রয়েছে। বাবা আমি খুব ভালো করে জানি তোমার শিল্প অমূল্য, কিন্তু এখন আমি চাই যে তুমি সামান্য একটু আরাম করো আর আমাকে সুযোগ দাও যাতে আমি তোমার সেবা করতে পারি। শহরে যাওয়ার কথা শুনে বসন্তজি রেগে তো গেছিলেন, কিন্তু উনি নিজের ছেলের কষ্টও বুঝতে পারছিলেন। ছেলের খুশির জন্য উনি শহরে যাওয়ার জন্য সহমতি জানান। আর তারপর পরের দিনই দুজন বাবা ছেলে গ্রাম ছেড়ে শহরের দিকে রওনা দেয়। হে উপরওয়ালা, আমার সন্তান নিজের নতুন জীবন শহরে গিয়ে শুরু করতে চলেছে, ওর ওপর নিজের আশীর্বাদ অবশ্যই সবসময় রেখো। শহরে আসার পর ওখানে নতুন জীবন শুরু করা সহজ ছিল না, কিন্তু মাধব খুব পরিশ্রমী ছেলে। চাকরি ঠিক চলছিল, পয়সাও আসতে শুরু করে। শুরুতে সব কিছু ভালো ছিল,
কিন্তু বসন্ত জি, উনি শহরের চমক ধমক ভালো লাগছিল না। এখানে তো সূর্য একেবারে ধোঁয়াশা ধোঁয়াশা মনে হয়। না সমুদ্রের ঠান্ডা হাওয়া রয়েছে, না মন্দিরের কোনো ঘন্টা রয়েছে। বাবা, তুমি ওইসব কথা এখন বাদ দাও। এখানে সবাই তো ওইভাবেই থাকে। আস্তে আস্তে তোমারও সব ভালোই লাগবে। না বাবা, এই চার দেওয়াল আমাকে একেবারে ঘিরে ধরেছে। এখানে হাওয়া বাতাস কিচ্ছু নেই। যাই হোক, এখন আমি আর কি করতে পারি বাবা? তুই অফিসে যা, তোর তো কাজ থাকবে, তাই না? যা 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 তুই। মাধবের বাবা শহর একদম পছন্দ করছিলেন না। আস্তে আস্তে উনি নিজের ঘরেই থাকতে শুরু করেন। ওনার চেহারার চমক কম হতে শুরু করে। মাধব অনেকবার বোঝায়, বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু উনি উদাসী থাকতেন। তারপর আসে দীপাবলির উৎসব। গ্রামে দশাবতারের মহা উৎসব হতো। বসন্তজি নিজের চোখে আশা চলে আসে। মাধব, দীপাবলি আসতে চলেছে, আমরা বরং গ্রামে যাই। ভাবছিলাম এই উপলক্ষে 10 অবতার আবার দেখতে পাবো। ঠিক আছে বাবা, আমি চেষ্টা করছি ছুটি নেবার, ঠিক আছে? মাধবের কথা শুনে তার বাবার চেহারায় চমক চলে আসে, কিন্তু ভাগ্য অন্য কিছুই চাইছিল। স্যার, আমার বাবা আসলে গ্রামে যেতে চাই 10 অবতারের জন্য। আমি কয়েকদিনের ছুটি চাইছি আপনার কাছে। ইম্পসিবল মাধব, আমাদের এই প্রজেক্ট ভীষণ ইম্পর্ট্যান্ট। তুমি যদি এখন ছুটি নাও তাহলে তোমাকে চাকরি ছেড়ে চলে যেতে হবে। বাবা, বাবা আসলে আমার ক্ষমা করে দাও। আমি ছুটি পাইনি, জানো তো। এবারে আমরা গ্রামে যেতে পারবো না, আমায় ক্ষমা করে দাও। মাধবের কথা শুনে তার পিতা আরো দুঃখী হয়ে যান। উনি কিছু বলতেই পারলেন না, আর দেখতে দেখতে অসুস্থ হয়ে পড়েন। ডাক্তাররা ওষুধ দেয়, কিন্তু ওনার অবস্থা একদম শোধরায় না। কারণ অসুস্থতা শরীরের ছিল না, আত্মার ছিল। উনি ওষুধ নয়, বরং মাটি চাইছিলেন গ্রামের। তখন মাধব বুঝতে পেরে যায় যে নিজের বাবাকে ঠিক করার জন্য তাকে কি করতে হবে। ব্যাস, এবার অনেক হলো। আমি এসব আর করতে পারবো না। বাবার জীবনটা বেশি দরকারি নাকি এই মাইনেগুলো? না, আমি বাবাকে হারাতে পারবো না। বাবার জীবন যখন ওই গ্রামেই বসে রয়েছে, তাহলে ওখানেই নিয়ে যাব আমি বাবাকে। ধর্মের বিজয় হবেই, অধর্মের নাশ হবেই। সেই রাত মাধব বুঝতে পারেন যে চাকরি, শহর, পয়সা সবকিছু জরুরি, কিন্তু নিজের পরম্পরা আর সংস্কৃতিও ততটাই জরুরি। সেই জন্য সে সিদ্ধান্ত নেয় যে সেও দশাবতারে অংশ নেবে আর নতুন প্রজন্মেও পৌঁছে দেবে।